পরের চ্যাপ্টার তাপগতিবিদ্যার প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র। তো তোমাদের এই চ্যাপ্টারে কী পড়তে হবে, এই যে যে কোনো পদার্থের যে ভর বা আয়তন বা গ্যাসের ক্ষেত্রে চাপ, তরলের ক্ষেত্রে চাপ, এগুলোর সঙ্গে তাপের কীরকম সম্পর্ক সেটা এই চ্যাপ্টারে পড়তে হবে। তো তার জন্য এই চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে তাপগতিবিদ্যা। এবং এই চ্যাপ্টারের প্রথমে যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে জুলের সূত্র। অর্থাৎ প্রথম বিজ্ঞানী জুল এই যে তাপ এবং কার্য এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেন এবং কি বলেন, কার্যকে পুরোপুরিভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতিক হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে, তাহলে আমরা যদি গাণিতিক রূপ আকারে লিখতে চাই তাহলে কার্য ডাব্লু, তাপ এইচ, তাহলে ডাব্লু সমানুপাতিক এইচ। এবং সমান চিহ্ন লিখলে কি হবে, সমানুপাতিক ধ্রুবক, এখানে একটা জে আসবে, যাকে জেকে কি বলা হয়, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে ডাব্লু সমান জে এইচ, এটা হচ্ছে কার্য এবং তাপের মধ্যে সম্পর্ক। আমরা তাপকে সরাসরি কার্যের সমান লিখতে পারবো না। তো এখানে তাহলে এইচ কিভাবে আমরা বুঝতে পারবো, এখানে তাপ, গৃহীত তাপ বা বর্জিত তাপ সমান, তোমরা পড়েছো বা জানো ক্যালোরিমিতির মূলনীতিতে এইচ সমান কী হয়, যখন অবস্থা একই থাকে। অর্থাৎ তোমরা জানো পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। তাহলে যে কোনো একটি নির্দিষ্ট অবস্থায় যদি উষ্ণতা পরিবর্তন হয় তাহলে এইচ সমান কত হয়, এম এস টি। এম মানে ভর, এস মানে আপেক্ষিক তাপ এবং টি মানে উষ্ণতার পরিবর্তন। কিন্তু যদি দেখালো অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে গ্যাসীয় হচ্ছে, কিন্তু উষ্ণতা একই থাকছে, সেই ক্ষেত্রে তাপের পরিমাণ কত হবে, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ হবে এইচ সমান এম এল। এম মানে ভর, এল মানে হচ্ছে লীন তাপ। ঠিক আছে, তো এগুলো অঙ্ক করার সময় এখানে চেঞ্জ করব বুঝে বুঝে। আর ডাব্লু কার্য মানে এখানে কি কি হতে পারে, কার্য মানে ধরে নাও বল গুণ সরণ, এভাবেও আমরা নির্ণয় করব। আবার আরেক ধরনের আমরা নির্ণয় করতে পারবো, সেটা হচ্ছে তোমরা ক্লাস 9-এ পড়েছো গতিশক্তির রাশিমালা নির্ণয়ের সময় বা গতিশক্তির সংজ্ঞা পড়ার সময় কি পড়েছিলে, কোনো গতিশীল বস্তুকে তার গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে স্থির অবস্থায় আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় গতিশক্তি। তার মানে আমরা কার্যকে গতিশক্তির সমান লিখতে পারবো। তাহলে সেই গতিশক্তি হাফ এমভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কার্যকে আমরা কী রকমভাবে, মানে কত রকমভাবে লিখতে পারবো, একটা হচ্ছে বল গুণ সরণ, আবার হাফ এমভি স্কোয়ার। তো আমাদের দেখতে হবে নিউমেরিক্যাল প্রবলেমগুলোতে কী আকারে দেওয়া আছে সেই আকারে আমাকে রূপান্তর করতে হবে। আর এইচকে অবস্থার যদি পরিবর্তন হয় উষ্ণতা স্থির থেকে তাহলে এমএল, আর যদি অবস্থা একই থাকে উষ্ণতার পরিবর্তন হয় তাহলে এমএসটি। ঠিক আছে, এবার তাপের যান্ত্রিক তুল্যাঙ্ককে কী বলা, কীভাবে সংজ্ঞাতে লিখব, দেখো জে সমান তাহলে কত হচ্ছে, ডাব্লু বাই এইচ। তাহলে এইচের মান যদি 1 ধরে নিই তাহলে কত হবে, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। তাহলে সিজিএস পদ্ধতিতে এর মান কত হয়, এটা একটা ধ্রুবক রাশি, তাই এর মান হচ্ছে 4.2 গুণ 10⁷ আর্ক পার ক্যালোরি। আর্ক হচ্ছে তোমরা জানো শক্তির একক, ক্যালোরি হচ্ছে এখানে তাপের একক। আর এমকেএস পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্ক জে এর মান কত হয়, 4.2 জুল পার ক্যালোরি। আর এসআই পদ্ধতিতে এর কোনো সিগনিফিক্যান্স নেই, কারণ হচ্ছে এসআই পদ্ধতিতে কার্যের একক জুল, আবার তাপের এককও জুল, তো কেটে 1 হয়ে যায়। তো এসআই পদ্ধতিতে এর কোনো সিগনিফিক্যান্স নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানতে হবে, 1 ক্যালোরি সমান 4.2 জুল। আবার তোমরা জানো 1 জুল সমান 10⁷ আর্ক। তো এগুলো সব নিউমেরিক্যাল প্রবলেম, অঙ্ক করার সময় এই সম্পর্কগুলো কাজে লাগবে। আচ্ছা, এবার তোমাদের জানতে হবে যে আমরা যখন কোনো তাপগতীয় সংস্থা, অর্থাৎ সেটা তরল পদার্থ হতে পারে, জল, বরফ, বা গ্যাসীয় পদার্থ হতে পারে বা কঠিন হতে পারে। ঠিক আছে, তো কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো পদার্থের ক্ষেত্রেই বা ওটাকে যদি আমরা তাপগতীয় সংস্থা হিসাবে ধরি, মানে ওই বস্তু যদি তাপ গ্রহণ বা বর্জন করতে পারে তাহলে সেই বস্তুটাকে আমরা তাপগতীয় সংস্থা হিসাবে যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে, ওই বস্তুর বাহ্যিক কিছু ভৌত রাশি আমরা
ভৌত রাশিকে দুভাগে ভাগ করব, যেটা আমরা বাহ্যিকভাবে দেখে আমরা লিখতে পারবো যে এটা হচ্ছে বস্তুর বাহ্যিক একটা ধর্ম। কিন্তু অভ্যন্তরীণ ধর্ম নিয়ে এখানে আমরা কিছু বলবো না এখন। অভ্যন্তরীণ ধর্ম বলতে ধরে নাও পদার্থের মধ্যে কতগুলো অণু পরমাণু আছে, সেগুলো হচ্ছে তাপগতীয় সংস্থার চলরাশি হিসাবে আমরা এখানে ধরবো না। এখানে আমরা দু ধরনের চলরাশি ধরবো, একটা সংকীর্ণ চলরাশি বা সংকীর্ণ চল, আর একটা ব্যাপক চল। তো সংকীর্ণ চল কাকে বলা হচ্ছে? যে চল কোনো তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের ভরের উপর নির্ভরশীল নয়। যেগুলো ভরের উপর নির্ভরশীল নয় তাকে বলা হচ্ছে সংকীর্ণ চল। যেমন উদাহরণ কি? চাপ, উষ্ণতা। তোমরা জানো কিছু পরিমাণ যদি ভরের চাপ যত হবে, বেশি পরিমাণ ভরের চাপ তার থেকে বেশি হবে এমন কোনো কথা নেই, মানে চাপ সমানও হতে পারে, ঠিক আছে? যেমন ধরে নাও একটা ছোট পেনের নিব যখন আমরা এখানে উপর থেকে যদি আমি আঘাত করি, এখানে যে চাপ প্রয়োগ করলাম তার মান যত হবে, একটা যদি এই প্রান্ত দিয়ে যদি আমরা বল প্রয়োগ করি তাও চাপ কিন্তু আমরা সমান রাখতে পারবো, যদিও সামনের তীক্ষ্ণ প্রান্তের ভর আর এর সামনের যে মোটা প্রান্তের ভর কিন্তু দুটোর সমান নয়। কিন্তু দুটো ক্ষেত্রে চাপ সমান হতেই পারে। কেন? চাপ মানে বল বাই ক্ষেত্রফল, বলের উপরও নির্ভর করছে, ক্ষেত্রফলের উপর নির্ভর করছে, মানে ভরের উপর নির্ভরশীল নাও হতে পারে, ঠিক আছে? তারপরে উষ্ণতাও ভরের উপর নির্ভরশীল করে না, কারণ একটা ছোট বস্তুর উষ্ণতাও 100 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, বড় বস্তুরও হতে পারে, ঠিক আছে? এবার ব্যাপক চল কাকে বলা হয়? যেসব চল কোনো তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের ভরের উপর নির্ভরশীল তাদের ব্যাপক চল বলা হয়। যেমন আয়তন, মানে ভর যত বাড়বে আয়তন বাড়বে। তারপর এনট্রপি, অভ্যন্তরীণ শক্তি। তো এনট্রপি এবং অভ্যন্তরীণ শক্তি এটা কী জিনিস তোমরা শুধু আপাতত মনে রাখো, পরবর্তীতে আমি এটা ডিটেলসে আলোচনা করব। তো এবার আরও কিছু জানতে হবে, সেটা হচ্ছে অবস্থা অপেক্ষক। অবস্থা অপেক্ষক মানে যে সমস্ত ভৌত রাশি ওই তাপগতীয় সংস্থায় অবস্থার উপর নির্ভর করবে, অর্থাৎ আয়তন, চাপ, তাপমাত্রা, এগুলো অবস্থার উপর নির্ভর করবে। মানে কোনো একটা অবস্থায় আয়তন কত, চাপ কত, তাপমাত্রা বা উষ্ণতা কত, সেটা আমরা দেখে ওই পদার্থের অবস্থা বলতে পারবো। কোনো একটা পদার্থের যদি আয়তন ভি, চাপ পি, তাপমাত্রা টি থাকে, তাহলে সেই উষ্ণতা, চাপ, আয়তন দেখে ওই পদার্থ কী অবস্থায় আছে সেটা আমরা বলতে পারবো। তার জন্য কি বলা হয়? আয়তন, চাপ, তাপমাত্রাকে বলা হয় অবস্থা অপেক্ষক। আর পথ অপেক্ষক কাদের বলা হয়? কার্য, তাপ। যেমন ধরে নাও কার্যটা যে করা হলো, কোথায় থেকে কোথায় করা হলো? এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গেল, তাহলে কার্য এ বি, মানে এ থেকে বিতে সরণ হলে একটা কার্য পাচ্ছি, মানে এটা পথের উপর নির্ভর করছে। তো শুধুমাত্র একটা বিন্দুর উপর কিন্তু কার্য নির্ভর করে না, এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে আমাদের একটা যে দূরত্ব বা পথের উপর কার্য নির্ভর করছে, তার জন্য আমরা কার্যকে কি বলি? পথ অপেক্ষক। তো তাপকেও পথ অপেক্ষক বলা হয়। আচ্ছা, এবার যেটা ইম্পর্টেন্ট তোমাদের জানতে হবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলছে? কোনো সংস্থাকে তাপ দিলে ওই তাপ দুইভাবে ব্যবহৃত হয়। এক নম্বর হচ্ছে ওই তাপের কিছু অংশ সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, আর বাকি অংশ সংস্থাটি বাহ্যিক কার্য সম্পাদিত করে, ঠিক আছে? তাহলে এখানে আমরা গাণিতিক ব্যাখ্যা যদি দিতে চাই তাহলে কি লিখব? ধরি কোনো পদার্থের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ আই, আই ফর ইনিশিয়াল, প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউআই। পদার্থকে কিউ পরিমাণ তাপ দেওয়া হলে ওর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়ে হয় ইউএফ, এফ ফর ফাইনাল, তাহলে ইউএফ, এবং এই সময় সংস্থাটি ডাব্লু পরিমাণ বাহ্যিক কার্য সম্পাদিত করে। তাহলে অতএব কিউ সমান ইউএফ মাইনাস ইউআই প্লাস ডাব্লু। এটাও লিখতে পারো, অথবা আরেক রকমভাবে অবকলন আকারে লিখতে পারো, সেটা হচ্ছে ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত হচ্ছে ডিইউ, এবং কার্য কতটা সম্পাদিত হচ্ছে ডিডাব্লু, ঠিক আছে? এটা গাণিতিক আকারে ভাষা দিয়ে তোমাদের লিখতে হবে। এবার হচ্ছে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য কী? প্রথম তাৎপর্য তোমরা লিখবে যে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি যে তাপ কার্যে রূপান্তর করা সম্ভব, আবার কিছু পরিমাণ কার্যকে আবার তাপে রূপান্তর করা সম্ভব, ঠিক আছে? এবং দ্বিতীয় পয়েন্টে গিয়ে লিখবে যে এই সূত্র থেকে আমরা নতুন একটা ভৌত রাশি অভ্যন্তরীণ শক্তি সম্বন্ধে জানতে পারি, এবং এই অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ
বস্তুকে শুধু তাপ দিলে কার্য হয় না, বস্তু কিছুটা তাপ শোষণ করে এবং এর ফলে বস্তু কিছুটা শক্তি নিজের মধ্যে সঞ্চয় করে। ইহাই অভ্যন্তরীণ শক্তি, তা সম্বন্ধে আমরা জানতে পারি। এটা হচ্ছে তাৎপর্য। এবার তোমাদের জানতে হবে অভ্যন্তরীণ শক্তি। তাহলে ধরে নাও কোনো একটা পদার্থকে যদি তাপ দেওয়া হয়, ধরে নাও একটা বরফখণ্ড 0°C তাপ দেওয়া হলো, তাপ দিয়ে কি হয়ে গেল, জলে রূপান্তর হলো এবং জলের উষ্ণতা ধরলাম 0°C। তাহলে দেখো উষ্ণতা একই আছে, কিন্তু এদের মধ্যে অবস্থা পরিবর্তন হলো। তার মানে এখানে আমরা কি বলতে পারবো, যখন বরফ কঠিন, ধরে নাও কোনো একটা কঠিন পদার্থ, ধরে নাও বরফ, এখানে বাদ দাও, বরফ আমরা ধরছি না যেহেতু এটা একটু আলাদা রকম ব্যাখ্যা হবে। তো আমরা ধরে নিলাম একটা লোহার খণ্ড একটা তাপমাত্রায় আছে এবং তাকে তাপ প্রয়োগ করে গলিত করা হলো, ঠিক আছে, তরল করা হলো, ঠিক আছে, উষ্ণতা এখানে বলছি না। তাহলে গলিত করা হলো, তাহলে কি হলো, কঠিন অবস্থায় কি হয়, কণাগুলো খুব কাছাকাছি থাকে এবং যখন তরল অবস্থায় যায় কণাগুলো দূরে সরে যায়। তাহলে দূরে যখনই সরে যাচ্ছে তার মানে কি হচ্ছে, কণাগুলোর মধ্যে সরণ ঘটছে। সরণ কখন ঘটে, যখন বল প্রয়োগ হয়। তাহলে বল প্রয়োগ হলে সরণ হচ্ছে, মানে একটা কার্য হচ্ছে। এই কার্য সম্পাদিত হচ্ছে, কার্যের অন্য রূপ কী রূপে কার্য সঞ্চিত হয়, স্থিতিশক্তি রূপে। একটা যদি আমরা কার্য করি, এই কার্যটা কী রূপে সঞ্চয় হয়, স্থিতিশক্তি রূপে, তোমরা জানো। এবং সাথে সাথে এই তরল ধাতুর কি হয়, উষ্ণতা বৃদ্ধি হয়। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে মানে কি হচ্ছে, কণাগুলোর মধ্যে একটা ছোটাছুটি শুরু হয়, মানে কম্পন শুরু হয়। কম্পন শুরু হওয়া মানে কি, বস্তুর মধ্যে একটা বেগ আছে, বেগ থাকা মানে গতিশক্তি আছে, ঠিক আছে। তার মানে অভ্যন্তরীণ শক্তি মানে আমরা কি বুঝতে পারছি, কিছু পরিমাণ তাপ দিলে বস্তুর মধ্যে অভ্যন্তরীণ শক্তি মানে বস্তুর মধ্যে কণাগুলো কিছুটা দূরে সরছে, অর্থাৎ স্থিতিশক্তি সঞ্চয় হচ্ছে। আবার কণাগুলি ছড়াছড়ি শুরু করছে, অর্থাৎ বস্তুর মধ্যে গতিশক্তি সঞ্চয় হচ্ছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি মানে অন্য কিছু না, অভ্যন্তরীণ শক্তি মানেই হচ্ছে স্থিতিশক্তি যোগ গতিশক্তি, মানে যান্ত্রিক শক্তি, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারে আমরা কি পড়ব, এই চ্যাপ্টারে পড়ব শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তো এখানে কোনো কঠিন তরল পদার্থের ক্ষেত্রে এই চ্যাপ্টার পড়বো না, আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে পড়বো। তাহলে আদর্শ গ্যাসকে যদি তাপ দেওয়া হয়, ওই তাপও কী করবে, কিছু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং কিছু পরিমাণ কার্য করবে। তাহলে গ্যাসের ক্ষেত্রে দেখো তাপ দিয়ে কিন্তু আর গ্যাস থেকে অন্য কোনো রূপান্তর হচ্ছে না, ও গ্যাসীয় অবস্থাতেই থাকছে। তাহলে গ্যাসীয় অবস্থাতেই যখন থাকছে, কণাগুলোর মধ্যে কোনো অতিরিক্ত সরণ হচ্ছে না, মানে স্থিতিশক্তি সঞ্চয় হচ্ছে না। তাহলে কণাগুলির মধ্যে কি হবে, শুধুমাত্র গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে যদি বলা হয় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে কী বোঝো, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝা যায় শুধুমাত্র গতিশক্তি। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি মানে শুধুমাত্র গতিশক্তি। কেন, কারণ গ্যাস তো গ্যাসই থাকছে, কণাগুলোর মধ্যে কোনো দূরত্ব বৃদ্ধি হচ্ছে না, সরণ হচ্ছে না, মানে কার্য হচ্ছে না, মানে স্থিতিশক্তি এখানে কিন্তু সঞ্চয় হচ্ছে না, ঠিক আছে। এবার তোমাদের জানতে হবে যে অভ্যন্তরীণ শক্তি তো জানলাম, এবার হচ্ছে গ্যাসের দ্বারা যে বাহ্যিক কৃতকার্য সম্পাদিত হচ্ছে সেটা কিভাবে। তাহলে একটা চোঙ নেওয়া হলো এবং চোঙের মধ্যে এখানে একটা চাকতি প্রবেশ করানো হয়েছে এবং এটাকে আমরা ইচ্ছাখুশি বাইরে ভেতরে ঢোকাতে পারি। তাহলে এটা হচ্ছে ঘর্ষণবিহীন হতে হবে। ঘর্ষণ হলে কি হয়, কিছু পরিমাণ শক্তি অপচয় হয়, ঠিক আছে। তো এখানে একে কি বলা হয়, পিস্টন বলা হয়। এটা বাইকেও থাকে। তাহলে এই পিস্টনে কি করা হলো, এই চাকতি প্রথমে এ অবস্থানে ছিল, তারপরে আমরা বাইরে বের করে বি অবস্থানে নিয়ে গেছি, ঠিক আছে। তাহলে এখানে ভেতরে গ্যাস আছে এবং গ্যাসগুলো বায়ু নিরুদ্ধ, অর্থাৎ গ্যাসগুলোর বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে আমাদের কী লিখতে হবে, ধরি ঘর্ষণহীন বায়ু নিরুদ্ধ পিস্টনে কিছু পরিমাণ গ্যাস নেওয়া হয়েছে। গ্যাসের চাপ পি, পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা এবং প্রযুক্ত বল এফ হলে চাপ সমান আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফল। তাহলে বল সমান চাপ গুণ ক্ষেত্রফল পি আলফা। তাহলে এই বলের দরুন পৃষ্ঠটির সরণ হলো। তাহলে একটা চাপ প্রয়োগ হচ্ছে, মানে একটা বল প্রয়োগ হচ্ছে পিস্টনের উপর। তাহলে পিস্টন এ থেকে বি অবস্থানে গেলে কি হলো, একটা সরণ ঘটলো। কত সরণ, ডিএক্স সরণ। তাহলে এখানে একটা ডিএক্স সরণ ঘটলো। তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য ডিডাব্লিউ সমান বল গুণ সরণ। তাহলে বল মানে আমরা কি জানি, পি গুণ আলফা। তাহলে চাপ গুণ হচ্ছে ক্ষেত্রফল আর সরণ ডিএক্স। তাহলে আলফা ডিএক্স মানে কোন অংশটা বোঝাচ্ছে এখানে, দেখো যতটা আয়তন প্রসারিত হলো। তাহলে পিস্টনের কতটা আয়তন প্রসারণ হলো, এটাকে আমরা ধরে নিলাম ডিভি, মানে কিছু পরিমাণ আয়তন প্রসারণ হলো, সেটাকে আমরা ধরছি ডিভি। তাহলে আলফা গুণ ডিএক্স মানে আয়তন পরিবর্তন, অর্থাৎ ডিভি। তাহলে কৃতকার্য মানে হচ্ছে চাপ গুণ আয়তন পরিবর্তন। তাহলে এটা এখন মাথায় ফিক্সড করে নাও যে
চাপ পরিবর্তন হোক বা না হোক কৃতকার্য সম্পাদিত হবেই, কিন্তু আয়তন পরিবর্তন যদি না হয় তাহলে কৃতকার্য কিন্তু জিরো হবে। অর্থাৎ আয়তন, প্রাথমিক আয়তন অন্তিম আয়তন যদি একই থাকে তাহলেই কৃতকার্য শূন্য, এটা ফিক্সড করে নাও, ঠিক আছে। এবং তোমাদের লাস্ট যেটা আজকের দিনের পড়ার থাকবে সেটা হচ্ছে আবর্ত প্রক্রিয়া। অর্থাৎ এক বা একাধিক পদ্ধতির মাধ্যমে যদি কোনো তাপগতীয় সংস্থাকে প্রথম অবস্থা থেকে যাত্রা শুরু করে আবার প্রাথমিক অবস্থায় নিয়ে আসা হয়, তাহলে মাঝখানে এক বা একাধিক পদ্ধতি থাকতে পারে। তাহলে এখানে কি করতে হবে, প্রথম অবস্থা থেকে যদি আবার প্রথম অবস্থায় নিয়ে আসি তাহলে এই প্রক্রিয়াকে কি বলা হয়, আবর্ত প্রক্রিয়া। এবং এই আবর্ত প্রক্রিয়ায় কি হচ্ছে, একটা ধর্ম তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। মানে যে অবস্থান থেকে শুরু করেছিল আবার ওই অবস্থানে ফিরে এসছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে যে কোনো একটা অবস্থানে আমরা অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করতে পারি না। সবসময় অভ্যন্তরীণ শক্তি কী হয়, একটা পরিবর্তন নির্ণয় করতে পারি। অর্থাৎ প্রাথমিক অবস্থায় অভ্যন্তরীণ শক্তি কত, অন্তিম অবস্থায় অভ্যন্তরীণ শক্তি কত, তার পরিবর্তনটা নির্ণয় করতে পারি। কিন্তু যে কোনো মুহূর্তে অভ্যন্তরীণ শক্তি আমরা নির্ণয় করতে পারবো না, কারণ সব সময় পরিবর্তনশীল। তাহলে একটা আবর্ত প্রক্রিয়ায় প্রাথমিক অবস্থাতে অভ্যন্তরীণ শক্তি যা ছিল সম্পূর্ণ ঘুরে এসে আবার একই অবস্থায় এসে, মানে অভ্যন্তরীণ শক্তি একই আছে, তাহলে পরিবর্তন কত হবে, জিরো। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুসারে আমরা কি বলতে পারবো, যে ডিকিউ সমান ডিইউ যেহেতু জিরো তাহলে ডিডাব্লু, মানে যত পরিমাণ তাপ দেওয়া হবে সম্পূর্ণটাই এখানে কার্য সম্পাদন হবে। এবং এখানে বলে রাখি যে তোমাদের ফিজিক্সে কৃতকার্য কখন ধনাত্মক আর কখন ঋণাত্মক হবে, যখন আয়তন বৃদ্ধি পাবে, গ্যাসের আয়তন যখন বৃদ্ধি পাবে কৃতকার্য ধনাত্মক, আয়তন হ্রাস পেলে কৃতকার্য ঋণাত্মক। ঠিক আছে, এটা মনে রাখবে, কারণ কেমিস্ট্রিতে উল্টো দেওয়া আছে।